ভারতীয় সেনাপ্রধান কুপকাত বাংলাদেশের মারাত্মক চূড়ান্ত আঘাত, সর্বাত্মক সবচেয়ে ইতিহাসের ভয়াবহতম হামলাটি করেছে। শাব্বাস 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 ডক্টর ইউনূস। বাংলাদেশের 53 বছরের কোন সরকার প্রধান এই থাপ্পড় ভারতকে দিতে পারে নাই, আর এই থাপ্পড়টির জন্য অপেক্ষা করছিল মনে হয় আজকের এই দিনটি বাংলাদেশের 20 কোটি মানুষ। শাব্বাস বেটা শাব্বাস, খুব সুন্দর একটা অ্যাক্টিভিটিস হয়েছে যে 5টা গেছে, বড় মাপের নেতা ছিল। তবে আমাদের জন্য আরো কিছু সুখবর আছে আজকের এই ভিডিওতে। আবারও প্রমাণ করেছে যে তোমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটা দুর্বল, কোনো কিছুতে কাজ হবে না। অটোমেটিক পাকিস্তান এটার বিরুদ্ধে দাঁড়াবে, তখন পাকিস্তান এর জবাব দিবে কি দিয়ে? মিসাইল দিয়ে অথবা যুদ্ধ বিমান দিয়ে। পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন 3 বার কাশ্মীরকে নিয়ে যুদ্ধ করেছি আমরা, আরো যদি 10 বার যুদ্ধ করতে হয় তাও চালিয়ে যাবে পাকিস্তান। 16 বছর পণ্ডিতি ছিল না, কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না, কিচ্ছু করতে পারে না। এখন মাহফিলগুলোতে গিয়ে গিয়ে আলেম ওলামার সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছিষ্ট কিছু বিএনপি নামক এই সকল দালালরা। আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না। জামাত ইসলামের একটা প্রোগ্রামে সন্তোষ শর্মা এটা নিয়ে রাজনীতিতে তোলপাড়, পিনাকি ইলিয়াস তারা খেপেছেন। এই সন্তোষ শর্মাকে জামাত ইসলামীর প্রোগ্রামে এভাবে সম্মানিত করা, তাকে দাওয়াত দিয়ে বক্তব্য দিতে দেওয়ার সুযোগ দেওয়া, এটা ঠিক হয়েছে কিনা? মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী হওয়ার অনেক শখ, মির্জা ফখরুল বিএনপির চেয়ারম্যান হওয়ার অনেক শখ। মির্জা ফখরুল বলে তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে আমি যোগ্য। হাসিনাও ভারতীয় নাগরিক, আমিও ভারতীয় নাগরিক। হাসিনা নাকি যদি দেশের প্রধানমন্ত্রী হয় আমি কেন হইতে পারবো না? এবারের কাতার সফরের সময় একটা ঘটনা ঘটেছে, সেটা জ্বালানি উপদেষ্টা ফাওয়াজুল কবির খান প্রকাশ করেছে। এটাই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার, যার বয়স 8 মাস কেবল বোধহয় পারলো, তার একটা। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বেশি দেখে আপনারা বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি বেশি কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলা মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। যুদ্ধের দাবানল বেজে উঠেছে ভারত পাকিস্তান। এই যুদ্ধের দাবানলে কে হারবে কে জিতবে, কার হারা আর কার জিতা নিয়ে আমাদের আজকের এই পর্বের আলোচনা। প্রিয় দর্শক, পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন 3 বার কাশ্মীরকে নিয়ে যুদ্ধ করেছি আমরা, আরো যদি 10 বার যুদ্ধ করতে হয় তাও চালিয়ে যাবে পাকিস্তান। পাকিস্তান থেকে ভারতীয় নাগরিকদের ভিসা ক্যান্সেল করে শাহবাজ শরীফ জানিয়েছে যে পাকিস্তানের থেকে জানি আগামী 48 ঘন্টার ভিতরে সকল ভারতীয় নাগরিক ভারত ছেড়ে চলে যান। পাকিস্তানে ভারতীয় এম্বাসিতে যে লোকজন চাকরি করছে সেখানে যেন 30 জনের বেশি লোক চাকরি না করে। তাছাড়া ভারতীয় নাগরিক, ভারতীয় নৌবাহিনী, বিমান বাহিনীর কিছু ফোর্স পাকিস্তানে আছে যৌথ মহড়ায়, তাদেরকেও এই মাসের 30 তারিখের ভিতরে পাকিস্তান ছেড়ে ভারত চলে যাওয়ার কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে কাশ্মীরে 26 জন পর্যটককে হত্যা করা হয়েছে। পর্যটকের হত্যার উপরে নিন্দা আমরা সবসময় জানাবো, কারণ আমরা নিজেরা বিভিন্ন দেশে ভ্রমণ করতে যাই এবং বাংলাদেশেও বিভিন্ন দেশ থেকে মানুষ ভ্রমণ করতে আসে। তাই কোনো পর্যটককে হত্যার পক্ষে আমরা কথা বলবো না, এই হত্যার বিরুদ্ধেই আমরা কথা বলবো। কিন্তু মূল কথাটা হলো হত্যাটা করেছেটা কে? কথা আসছে ভারতের নিজের আভ্যন্তরীণ শক্তি থেকেই বিজেপিকে হটানোর জন্য নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যারা আছে তারা এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে আমরা জানি যে ভারতে বেশ কয়েকটি রাজ্য স্বাধীনতা চাচ্ছে, কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে, পাঞ্জাব স্বাধীনতা চাচ্ছে, মণিপুর স্বাধীনতা চাচ্ছে, আর অনেকে স্বাধীনতা চাচ্ছে। তাই তাদের নিজের ঘর সামলাতে না পেরে সরাসরি পাকিস্তানকে দায়ী করে ফেললেন এই ঘটনার জন্য ভারত। আপনি কোনো তদন্ত ছাড়া, কোনো ধরনের রিপোর্ট ছাড়া আপনি যদি সরাসরি নাম বলে দেন, ভারতীয় গণমাধ্যম ঘটনাটি ঘটার পরপরই বলা শুরু করলো এটা পাকিস্তান করেছে। প্রিয় দর্শক, সেখান থেকেই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। এখন পাকিস্তানের সাথে যুদ্ধ লাগবে ভারত, ভারত হারবে কি জিতবে সেটা হলো বিষয়। পাকিস্তানের সাথে 2টি গুরুত্বপূর্ণ বর্ডার আছে ভারতের, একটি হলো কাশ্মীর দিয়ে, আরেকটি হলো পাঞ্জাব দিয়ে। পাঞ্জাব এবং কাশ্মীর দুটেই চাচ্ছে স্বাধীনতা ভারত থেকে আলাদা দেশ হওয়ার জন্য, আর তাদেরকে সহযোগিতা করে আসছে দীর্ঘকাল যাবৎ পাকিস্তান। এখন কাশ্মীর এবং পাঞ্জাবে বসবাসকারী শিখ শক্তি, আমরা সবাই জানি যে শিখ নেতাকে কানাডাতে হত্যা করেছে ভারতীয় গোয়েন্দারা এবং সেখানে ধরা পড়েছে। তার রিপোর্ট প্রকাশ করার পরে অনেক কিছু হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর সাথে কানাডার।
এরপরে আবার তারা হত্যা করার চেষ্টা করেছিলেন আরেক শিখ নেতাকে আমেরিকাতে, সেটাও এফবিআই এর কাছে ধরা পড়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা। সেখান থেকে তারা কিন্তু কানাডা এবং আমেরিকা থেকে মানে বড় মাপের লাথি খেয়ে, বড় মাপের উষ্ঠা খেয়ে ভারত ফিরত এসেছে। সেই কারণে এই খুন খারাপি ওরা বিনদেশে গিয়ে করে, এর নজির কানাডা এবং আমেরিকাতে আছে। 24-এ আমাদের গণ অভ্যুত্থানে তারা লোক পাঠিয়ে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, এই রিপোর্ট বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও প্রকাশ করেছে। এবং আমেরিকা থেকে বাংলাদেশের যে জাতিসংঘ থেকে যে রিপোর্টটা এসেছে আমাদের উপর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, সেখানেও কিন্তু ভারতের ইন্ধন আছে, আমরা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, এখন ভারতে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগবে। এখন ওই সাইড দিয়ে আমরা দেখব যে পাকিস্তান যুদ্ধ করছে, পাঞ্জাব এবং কাশ্মীর পাকিস্তানকে সহযোগিতা করছে। আর অপর দিক দিয়ে মণিপুর সহ 7 সিস্টারের মধ্যে বেশ কয়েকটি রাজ্য স্বাধীনতার ঘোষণা দিবে এট এ টাইম। যখন তারা যুদ্ধে ব্যস্ত থাকবে পশ্চিমে, তখন পূর্বে স্বাধীনতার ঘোষণা আসবে এবং পশ্চিমের 2টি রাজ্য সরাসরি স্বাধীনতার ঘোষণা দেবে এই যুদ্ধ লাগার সাথে সাথে। কাশ্মীর স্বাধীনতার ঘোষণা দিয়ে পতাকা উড়িয়ে ফেলবে, অস্থায়ী সরকার গঠন করে ফেলবে। পাঞ্জাবে তাদের নিজস্ব পতাকা উড়িয়ে ভারতীয় পতাকা নিচে ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে দিয়ে তারা ঘোষণা দিবে পাঞ্জাব এখন স্বাধীন দেশ। কারণ অলরেডি তাদের প্রদেশগুলোতে সরকার গঠন থাকে, প্রাদেশিক পার্লামেন্ট আছে, তারা অনেক দূর এই দিক থেকে আগানো। তাই এই প্রদেশগুলার সরকারই তো সরকার, কেন্দ্রীয় সরকার শুধুমাত্র তাদেরকে ট্যাক্স নেয় তাদের কাছ থেকে, আর আন্তর্জাতিক অঙ্গন থেকে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী দিয়ে তাদেরকে সহযোগিতা করে। আভ্যন্তরীণ সব কাজ ওই প্রাদেশিক সরকারই করে থাকেন। তাই সেই প্রাদেশিক সরকার থাকলে আর নতুন করে কোনো সরকার, অস্থায়ী সরকার, ভারপ্রাপ্ত সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এগুলা ভারতের জন্য প্রযোজ্য নয়। এবং এইরকম ল আইন শুধুমাত্র ভারত পাকিস্তান নয়, অন্যান্য দেশেও আছে। পাকিস্তানেও সেরকম প্রাদেশিক সরকার আছে, আমেরিকাতে প্রাদেশিক সরকার আছে, ইউকেতে প্রাদেশিক সরকার আছে, এরকম ইউরোপের বিভিন্ন দেশে প্রাদেশিক সরকার আছে। তাই সেই সরকাররা ঘোষণা দিবে। 7 সিস্টারে প্রাদেশিক সরকার আছে, প্রত্যেকটা আলাদা আলাদা সরকার আছে, তাই তারা ঘোষণা দিবে আমরা এখন স্বাধীন। আর চায়না চিরশত্রু সেই ভারত, চায়নার কাছ থেকে বারবার হেরে যাওয়া সেই ভারত আবারও হেরে যাওয়ার জন্য চায়না প্রস্তুতি নিয়ে বসে আছে, পাকিস্তানের সাথে লাগবে। আর চায়না প্রত্যেকটা তাদের 7 সিস্টারকে আলাদা সরকার গঠনের জন্য, আলাদা স্বাধীন হওয়ার জন্য সহযোগিতা করবে। বাংলাদেশ চিরশত্রু এখন ভারতের সবচাইতে গলার কাটা বা বড় শত্রু হলো বাংলাদেশ। কারণ 24-এ আমরা 5ই অগাস্ট ভারতকে পরাজিত করেছি। আমরা শেখ হাসিনাকে শুধু একা নয়, ভারতকে এখানে পরাজিত করেছি। তাই ভারত কিছুতেই বাংলাদেশ থেকে সহযোগিতা পাবে না। সেই কারণে অপরদিকে মালদ্বীপ, অপরদিকে আমরা শ্রীলঙ্কা, অপরদিকে আমরা আছে ভুটান আছে, নেপাল আছে, সব জায়গা থেকেই ভারতের বিরুদ্ধে সোচ্চার হবে সেই যুদ্ধে। তখন এই যুদ্ধে ভারত খান হয়ে নরেন্দ্র মোদীর দুটি খুলে ওই আরব সাগরে জাপ দেওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না। 16 বছর পণ্ডিতি ছিল না, কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না, কিচ্ছু করতে পারে না। এখন মাহফিলগুলোতে গিয়ে আলেম ওলামার সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছিষ্ট কিছু বিএনপি নামক এই সকল দালালরা। আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না। এতই যদি অসৌজন্য থাকে, এতই যদি খারাপ লাগে, এদেরকে মাহফিলে যেতে বলে কে? আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোনো দায়িত্বশীল ব্যক্তি মাহফিল, মজলিস, পূজা অর্চনা কোনো জায়গায় যাবা না। বিএনপির কোনো নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই। যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই, একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই, একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে, সেখানে তাকে বেদব বলবে, চোখ উপড়ে ফেলবে, তাকে একেবারে শেষ করে ফেলবে, মেরে ফেলবে, এটা কোন ধরনের অসৌজন্যতা? আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে। কবির বিন সামাদ বাংলাদেশের আলোচিত একজন শিল্পী, একজন লেখক, একজন ইসলামিক ওয়াইজিন, এবং তিনি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় আলোচনার জন্ম দিয়েছেন। বাংলাদেশের তরুণদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন। সেই কবির বিন সামাদের একটি মাহফিলে সাতক্ষীরার জেলার বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুর রউফ সাহেব যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং একটি প্রশ্ন করাকে কেন্দ্র করে সেখানে যে অসৌজন্যতা তার উপরে দেখিয়েছেন এবং মাহফিলের পরিবেশ নষ্ট করেছেন, সেটার আমি তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিএনপিকে চূড়ান্তভাবে একদম শেষ পর্যায়ের পেরেকটা মারার জন্য কিছু অসাধু লোক বসে আছে পরিকল্পনার অংশ হিসেবে, যারা চায় না এদেশের ইসলামী মূল্যবোধের শক্তির সাথে বিএনপির বিন্দুমাত্র কোনো সম্পর্ক থাকুক। আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই স্পষ্টভাবে। বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য, বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য এই মানুষগুলোই যথেষ্ট।
আপনার এই মানুষগুলো বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে তারা এভাবে করে ওয়াজ মাহফিল আলোচনা সমাবেশগুলোতে গিয়ে গিয়ে যে ধরনের গন্ধ ছড়াচ্ছে তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎকে তারা প্রশ্নবিদ্ধ করছে। এতই যদি অসৌজন্য থাকে, এতই যদি খারাপ লাগে, এদেরকে মাহফিলে যেতে বলে কি? আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোনো দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিস পূজা অর্চনা কোনো জায়গায় যাবে না, বিএনপির কোনো নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই। যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই, একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই, একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে, সেখানে তাকে বেদব বলবে, চোখ উপড়ে ফেলবে, তাকে একেবারে শেষ করে ফেলবে, মেরে ফেলবে, এটা কোন ধরনের অসৌজন্যতা? আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে। আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না। তারা কখনোই বলে না আপনি ইসলামের বিরুদ্ধে, ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে গিয়ে রাজপথে নামেন কিংবা মিছিল করেন কিংবা মাহফিলগুলোতে ডিস্টার্ব করেন। কিন্তু অতি উৎসাহী কিছু নগণ্য মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে পণ্ডিতি জাহির করা শুরু করেছে। 16 বছর পণ্ডিতি ছিল না, কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না, কিচ্ছু করতে পারে না। এখন মাহফিলগুলোতে গিয়ে গিয়ে আলেম ওলামার সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছিষ্ট কিছু বিএনপি নামক এই সকল দালালরা। আমি ধিক্কার জানাই। কোথায় তোমাদের সভ্যতা ছিল এত বছর? কোথায় তুমি কাজ করেছো এত বছর? সাধারণ মানুষের উপরে আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আলেম ওলামার উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এই আলেম ওলামার উপরে যারাই অত্যাচার করেছে তাদেরকে বাংলার মানুষ বিতাড়িত করেছে এবং তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনারা জানেন আওয়ামী লীগের একটি চরিত্র ছিল, বাংলাদেশের যে কোনো ইসলামিক অর্গানাইজেশনগুলোকে তারা বন্ধ করতে চেয়েছিল, মাহফিলগুলোতে বন্ধ করতো, 144 দ্বারা জারি করতো তাফসীর মাহফিলে। জনগণ ভালো চোখে নেয় নাই, যে কারণে তাদের পতন হয়েছে। কিন্তু আজকের আপনারা নতুন করে আওয়ামী লীগের সেই রেখে যাওয়া উত্তরসূরির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কি অপরাধ করেছে কবির বিন সামাদ? কি অপরাধ করেছে একজন আলেম তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে? আপনি তো একটা গানের মঞ্চে গিয়ে গানের কোনো প্রতিবাদ করেন না, সেখানে গিয়ে তো কলি ছন্দ পতন হচ্ছে কিনা আপনি সেটা নিয়ে তাহাকিক করেন না। আপনি মাহফিলের মধ্যে গেলে আপনার এত চুলকায় কেন, এত গাখাউস কেন আপনাদের? একজন আলেম ওয়াজ নসিহত যেভাবে করছে আপনি শুনে চলে আসবেন, ভালো না লাগলে আপনি প্রত্যাখ্যান করবেন। আপনার সব এলেমগিরি জাহির করতে যান এই মাহফিলগুলোতে, তাফসীর মাহফিলে ঢুকে ঢুকে আপনি নতুন নতুন এলেম দেখাচ্ছেন। কি এলেম আছে আপনার? একজন আলেমের কাছে প্রশ্ন করার ভদ্রতাও যদি না জানেন তাহলে আপনি কিসের রাজনীতি করছেন? আবার নাকি চেয়ারম্যান, আবার নাকি এমপি, আবার নাকি মন্ত্রী, এই নামে নামে এক একজন এলাকার বহুত বড় বড় ভাব দেখান। মনে করেন যে গ্রামের মুসল্লিরা আপনাদের সামনে জিম্মি। আসলেই জিম্মি। কিছু সন্ত্রাস, কিছু চাঁদাবাজ, কিছু লুটেরা, কিছু দুষ্ট, কিছু অসভ্যদের কারণে আজকের বাংলাদেশের সমগ্র প্রান্তে পদে প্রান্তে মানুষগুলোর অশান্তি তৈরি হচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বিএনপির পক্ষ থেকে দিক নির্দেশনা চাই এই সকল মানুষদের প্রতি। হয় তারা মাহফিলে যাবে, চুপ করে বসে থাকবে, না হয় তারা মাহফিলে যাওয়ার প্রয়োজন নেই। মাহফিলে গিয়ে যদি সন্ত্রাসী করে, মাহফিলে যদি চৌক উপড়ে ফেলে, মাহফিলে গিয়ে যদি বক্তাকে বেদব বলে, ওই রকম বিএনপি নামক কর্মীকে তো মাহফিলে যাওয়া থেকে বন্ধ করে দেওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কাতার সফরের উদ্দেশ্যে রওনা দেয় তখনই আমি বলেছিলাম যে এটা একটা সম্মেলন হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিকই জায়গা মতো পৌঁছে যাবে। দেখেন কি হলো, কাতার থেকে প্রথম যেদিন গেলেন সেদিনই তিনি জানলেন যে সেখানে প্রতি 3 বছর পর পর 750 করে বাংলাদেশি সৈনিক, তারা সেনাবাহিনীর 700-র উপরে প্রায় 750 সৈন্য তারা নেবে তাদের বিভিন্ন অবকাঠামো রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বিধানের জন্য বাংলাদেশ থেকে সৈন্য নেবে। এটা তো আমাদের বিরাট একটা পাওনা। মিডল ইস্টে কুয়েতে আছে, কাতারও ঢুকছে এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের যে উন্নয়নশীল উন্নত দেশগুলো সেসব জায়গায় ঢোকা আমাদের প্রতি একটা আস্থা। এটা এক অর্থে রেমিটেন্স, আর এক অর্থে আমাদের সেনাবাহিনীর প্রতি বা বাংলাদেশের প্রতি যে মধ্যপ্রাচ্যের একটা আস্থা আছে, বিশ্বাস আছে, তার প্রতিফলন। এরপরে দেখেন প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি তার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং সব ধরনের সহায়তা এবং বাংলাদেশের বিনিয়োগ বাণিজ্যের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন এবং তাতে সাড়া দিয়ে একটা টিম, কারিগরি একটি দল বাংলাদেশে পাঠাবে বলে কাতারের প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন এবং কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটাও তিনি অ্যাকসেপ্ট করেছেন। এর থেকে আর বড় পাওনা কি? দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস গণ অভ্যুত্থানের ফসল। এমন না যে সাধারণ নির্বাচন করে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বা প্রধান উপদেষ্টার পদে এসেছেন, তা না। গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা আসা, এই ধরনের পরিবর্তন যেটা সাধারণ নির্বাচন না, তার প্রতি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশগুলো একটু নাকুচু ভাব আছে যে এটা কেমন, এটা কোনো ডিফেক্ট আছে, এরকম একটা ধারণা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বেলায় কিন্তু সেই ধারণা একেবারে নেই। ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে আসীন হবার আগে থেকেই তিনি অত্যন্ত পরিচিত একটা মুখ, সারা বিশ্ব জানে এবং গত 15 বছরে ডক্টর ইউনূসকে অনেক বেশি সহানুভূতি জাগিয়েছে। শেখ হাসিনার যেই নানা পদক্ষেপ সারা বিশ্ব হা হয়ে দেখলো, বিস্ময়ের সঙ্গে তারা দেখেছে
যে ডক্টর ইউনূসের প্রতি কি পরিমাণ অন্যায়, অবিচার এবং অসম্মান করা হচ্ছে একটা নোবেল জয়ীকে। শুধুমাত্র ব্যক্তিগত জেলাস থেকে এই কাজগুলো করছে, এটা কেউ দেখেনি। ফলে ডক্টর ইউনূস যখন এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসলেন, তখন কিন্তু সারা বিশ্ব তার প্রতি সমর্থন জানাচ্ছে। আজকে কাতারের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বলছেন যে চলমান সংস্কার এবং পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরো শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করবে বলে আশা করছেন এবং তার নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করেছেন এবং সব ধরনের সহায়তার কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন। প্রধান উপদেষ্টা একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক, আর্থিক এবং বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করেন। এর মধ্যে রয়েছে দেশের প্রায় 18 কোটি মানুষ, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা। অধ্যাপক ইউনূস কাতারের প্রধানমন্ত্রীকে বলেন, আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহায়তা প্রয়োজন। কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা করার জন্য কাতারে একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানান। অর্থাৎ কাতারের প্রধানমন্ত্রী কি কি বাংলাদেশের সহযোগিতা লাগবে সেটা জানার জন্য একটা কারিগরি দল, মানে কাতারের একটা কারিগরি দল পাঠানোর আহ্বান জানাচ্ছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে শুনে কোন কোন খাতে কি কি সহযোগিতা লাগবে এই জন্য একটা কারিগরি টেকনিক্যাল টিম পাঠাতে বলছেন। এটা তো একটা বিশাল ব্যাপার। তার মানে আগ্রহ যদি না থাকে তাহলে মুখে মুখে বলতো যে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি, দেখবো, মুখে মুখে হ্যাঁ, কিন্তু একদম পরিষ্কার হয়ে বলছে একটা টিম তোমরা পাঠাও, কি কি সহযোগিতা লাগবে। এবং রোহিঙ্গার ব্যাপারেও আশ্রয় দেওয়া, সেই ব্যাপারে তারা কথা বলছেন, গাজা পরিস্থিতি নিয়েও কথা বলছেন। মোট কথা ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু তারা সহযোগিতার হাত বাড়াচ্ছেন, সেটা বিমস্টেক হোক অথবা কাতারের এই যে সম্মেলন, সেই সম্মেলনে যেও প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্রস্তাব করলো যে আমরা তোমাদের সহযোগিতা করতে চাই, কি কি সহযোগিতা লাগবে এই জন্য তোমরা একটা টেকনিক্যাল টিম পাঠাও। এটা আমি মনে করি যে ডক্টর ইউনূসের যোগ্য নেতৃত্ব, তার ফলেই কিন্তু এই অর্জনগুলো বা এই কমিটমেন্টগুলো বিশ্বের উন্নত দেশের সরকার প্রধানদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। অফার আর অফার, এমন এক সময় সব অফার আইয়ে জীবনটা কয়লা করে নিলাম, চোখ দিয়ে ঠিক মতো দেখি না, বিদেশ আইয়া চিন্তা করা যায়। ভাবলাম এই দেশে বেকার থেকে কি হবে, বিদেশ চলে যাই, স্কলারশিপ হয় কিনা, পরে দেখি কেমনি কেমনি হয়ে গেছে, মাগো আয়া পড়লাম। এখন তারা খালি অফার দিতেছে। হ্যাঁ, বেকার পোলাপেন বিয়া করতে টেনশন নেই। মাইয়ের বাপে জিজ্ঞেস করে কি করো, শিক্ষিত বেকার ভাতা পাই, আপনার মেয়েকে পালার মতন ক্ষমতা আছে চৌধুরী সাহেব বলে ডায়লগ দিতে পারবো। আমার মনটা চায় আমি আবার ছাত্র হয়ে যাই, কিন্তু আর সুযোগ নাই। তবে প্রয়োজনে বাংলাদেশে গিয়ে আরো পড়ালেখা করবো, শিক্ষিত বেকার হলেও কিন্তু টাকা পাওয়া যাবে। কি অফার ভাই! তবে আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান যখন এই ধরনের বক্তব্য দিচ্ছেন, তথ্য প্রযুক্তির এই যুগে এগুলো থাইকা যাবে এবং আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে তখন কিন্তু শিক্ষিত পোলাপাইন যারা বেকার তোমাদের কপাল খুলে যাবে। বাট কত দিবে বলে নাই, কিন্তু বলছে দিবে। দেখেন সিস্টেমটা সুন্দর, এটার দুইটা কারণ আছে, কারণগুলো পরে বলছে। আগে শাসন সুখবরটা কি দিছে বিশাল। এই দেশে যে ভাদাইম্যা আমরা শিক্ষিত অনেক বেশি, এটা কিন্তু আমাদের রাজনীতিবিদরা জানে। কেন? কলেজে খালি বাই বাই করছি, পরীক্ষার আগের দিন স্যাররা যায় কইছি প্রশ্ন কি এবং কোন, আর সিস্টেম তো আছে পরীক্ষার আগের দিন প্রশ্নটা তো ফাঁস হয়, সবার হাতে যায় না, তো পরীক্ষা টরীক্ষা দিয়ে আসি। হ্যাঁ, তারপর আমরা যখন জিজ্ঞেস করি তোমার রেজাল্ট কি, আইএমএ জিপিএ 5, ইংলিশ অনেক আগে গেছে জাতি। তো এরকম যারা আছে এর বাহিরেও কিন্তু আবার আছে অরিজিনালি ট্যালেন্টেড ভালো ছাত্র, কিন্তু হ্যালো আমি অমুকের মামা বলছি, ভাই বলতেছি, এরকম যাদের লাইন গার্ড নাই তারাও মেধাবী কিন্তু বেকার। প্রেমিকার বিয়া হইয়া যাইতেছে, প্রথম প্রেমিকার বিয়া হইয়া 2 বাচ্চা হইছে, এরপরে কষ্ট করে আরো 2-3টা করছে, কিন্তু সিস্টেমে আইতেছে না, বিয়া কিন্তু কপালে জোটে না। কেন? চাকরি নাই। মাইয়ার ভাই কি কয়, বেকার ছেলের কাছে যে বিয়া দিতাম না, আর প্রবাসীদের ডিমান্ড বেশি, ইউরোপ থাকলে তারও ভালো। যাই হোক, এই সকল জিনিস চিন্তা করে আমাদের বিএনপির ব্লুটুথ ম্যান জনাব তারেক রহমান তিনি বলছেন যে দেশের শিক্ষিত কর্মহীন ব্যক্তিদের জন্য শিক্ষিত হইতে হবে, অশিক্ষিত হইতে না, স্কুল পড়াই না পোলাপানে লাগে সুযোগ নাই। বিএনপি বেকার ভাতা চালু করার বিষয়ে ভাবছে। খুবই সুন্দর উদ্যোগ, কিন্তু ইউরোপ আমেরিকাতে আছে এগুলা, তবে আমাদের বাংলাদেশে এগুলো খুব অ্যাভেলেবল না। বাট দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে তিনি এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা ভাবতেছেন। তারা ভাবলে হয়ে যায়, মাশাআল্লাহ, ভাবনা তো অনেক কিছু আছে। তিনি বলছেন আমরা যেটা চেষ্টা করছি যারা চাকরি পাননি তাদের জন্য একটা শিক্ষিত বেকার ভাতার ব্যবস্থা করার। এটা 1 বছর পর্যন্ত থাকবে। এর মধ্যে সরকার তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে, শিক্ষিত বেকারেরাও তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে। সুন্দর, সরকারও চেষ্টা করবে প্রতিষ্ঠান তৈরি করা, কর্মের জায়গা বাড়াইয়া তোমাদেরকে চাকরি দিতে, তোমরা সরকারি খায় আর মসজিদে আজান দেয়, এরকম ডায়লগ কিন্তু এই দেশে আছে। এই লাইন আবার থাকবে না 1 বছর, ওয়ান এন্ড অনলি 1 বছর। এই সময়ের মধ্যে আবার কর্মটর্মের চেষ্টাও করবা, ভাতাও খাও, কোনো সমস্যা নাই, বাট পাবে, কম বেশি পাবে। এই বক্তব্য তিনি কোথায় দিলেন? গতকালকে রংপুর, নীলফামারী, সৈয়দপুর জেলার রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই বক্তব্যটা দিয়েছেন। তিনি বলছেন যে বিগত সরকারের সময় সরকারি আধা সরকারি চাকরিতে দলীয়করণ হয়েছে। তো বিএনপি কিছু রাজনৈতিক দলের তরুণ নেতৃত্ব ছিল, বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের তরুণ নেতৃত্ব ছিল, তরুণ সহকর্মী ছিল, তাদের অনেকেই আন্দোলন সংগ্রামের কারণে বয়স পার হয়ে গেছে। এটার ভুক্তভোগী শুধু ছাত্রদল নয়, এর বাইরে অনেক মানুষ আছেন যারা স্বৈরাচারের রাজনীতি সমর্থন করতে না, কিন্তু সরকারের পক্ষে না থাকায় অনেকের চাকরি টাকরি হয়নি বা চাকরি হয়েছে খায়া দিছে, অথবা অনেকের চাকরি দেওয়া নাই। এই বাস্তবতাকে বিবেচনা করতে হবে। তো বিএনপি সরকার গঠন করলে সার্বজনীন স্বাস্থ্য বীমা চালু করা হবে কিনা তিনি বলছেন
জনসংখ্যার বিচারে বাংলাদেশ কোনো ছোট দেশ না, বড় দেশ। আমার ধারণা এই মুহূর্তে বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি মানুষের স্বাস্থ্যসেবা দিতে হলে বিরাট বাজেট প্রয়োজন। প্রচুর মানুষ অসুস্থ হতে পারে বিভিন্ন কারণে। তো একটা পর্যায়ে তিনি গিয়া এই শিক্ষিত বেকারদের জন্য এই ভাতাটার কথা বলছেন 1 বছরের জন্য। এটা খারাপ না, কিন্তু এরকম পজিটিভ সংস্কার যারাই নিয়ে আসবে আমরা তাদের সাথে আছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কর্মসংস্থান আর কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। আমি বিএনপির কাছে এই দাবিটা রাখতে চাই। ওই পুঁথিগত বিদ্যা, বাংলাদেশের যে অফিস বিসিএস সিস্টেমগুলো আছে ম্যাক্সিমাম জায়গায় বাংলায় পড়ে চাকরি করে এক ডিপার্টমেন্টে, অঙ্কে পড়ে চাকরি করে আরেক ডিপার্টমেন্টে। এই যে ধরেন আমি যেটা পড়া বড় হইলাম, আমি ওইটা অ্যাপ্লাই করার সুযোগ পেলাম না, আমি অন্য কিছুতে যে আমার মানে প্রকাশ করা লাগলো, এতে কিন্তু ভেজাল হয়। কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত করতে হবে, যেন হাতে কলমে শিক্ষা থাকে। পড়াশোনা শেষ, লাইক ভোকেশনাল বা পলিটেকনিকের স্টুডেন্টরা যেমন পড়াশোনা শেষে চাকরি পায়, ওই মডিফাই করা শিক্ষা ব্যবস্থাও এখানে রাখতে হবে। অন্তত বিদেশ গেলে যেন যাইয়া সাথে সাথে একটু ভালো চাকরি বাকরি পায়, ভাষাটা সবাই একটু শিখাইতে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারতে দেখলাম ভীষণ চাপ তৈরি হচ্ছে, সরকার যেন পাকিস্তানে সামরিক ব্যবস্থা নেয়। আমি রিটায়ার্ড বেশ কিছু জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলদেরকে দেখছি, তারা এসে বিরাট হুমকি এবং হম্বিতম্বি করছেন যে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেয়া উচিত হবে। এবং জনমত আসলে ওদিকে যাচ্ছে। বিশেষ করে র্যাডিক্যাল একটা গ্রুপকে বিজেপি নিজের স্বার্থেই, তার রাজনীতির স্বার্থেই তৈরি করেছে। সেই গ্রুপটা পাকিস্তানে একটা সামরিক ব্যবস্থা চাইছে, কারণ ভারত দ্বিধাহীনভাবেই পাকিস্তানকে এই আক্রমণের সাথে জড়িত করেছে। এটা পাকিস্তান পেট্রোনাইজড বলছে খুব সোজাসাপটাভাবে। সো পাকিস্তান যদি এটার সাথে জড়িত হয়ে যায়, তাহলে যেসব ডিপ্লোম্যাটিক স্টেপস ভারত নিয়েছে, আপনারা জানেন এর মধ্যে আমি গতদিন বলেছি, তাদের ডিপ্লোম্যাটিক রিলেশনসটাকে ডাউনগ্রেড করা, তাদের মিলিটারি রিপ্রেজেন্টেটিভদের সরিয়ে দেওয়া, ভিসা বন্ধ করা, এবং খুবই টাফ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইন্দাজ ওয়াটার ট্রিটি। এটা তারা বাতিল করেছে ফর দ্য টাইম বিং, যেটা যুদ্ধকালীন সময় আগে হয়নি। এটা ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা চুক্তি, যেটা সারা পৃথিবীতে আলোচিত হয় যে দুটো শত্রু দেশের মধ্যেও কীভাবে পানি বন্টন চুক্তি এফেক্টিভ হতে পারে, সেটার উদাহরণ হিসেবে সেটা অবশেষে বন্ধ হলো। সব কিছু মিলে পরিস্থিতি ভালো না এবং চাপ তৈরি হচ্ছে। কারণ বিজেপি সরকারের যে ইউএসপি, তারা ভোট যেভাবে পেতে চান, সেটা হচ্ছে বিজেপি সরকার প্রচণ্ড শক্তিশালী, নরেন্দ্র মোদী একজন পাওয়ারফুল লিডার, প্রত্যেকটা ফ্যাসিস্ট যেটা করে একজন নেতাকে বিরাট শক্তিশালী হিসাবে সামনে আনে, তার থ্রেট আছে, চায়না আছে, পাকিস্তান আছে থ্রেটস, এবং দিস ইজ দ্য লিডার যিনি তাকে তার জাতিকে রক্ষা করতে পারে। সো এই ন্যারেটিভ তারাই তৈরি করেছেন। এখন যখন পাকিস্তানকে এই মর্মান্তিক, এই ভয়ঙ্কর হামলার সাথে অভিযুক্ত করা হচ্ছে, তখন তো আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর পরিস্থিতি তৈরি হয়। এটা এক ধরনের যুদ্ধ প্রভোগ করার মতো ঘটনা হিসাবে এটাকে নিশ্চিতভাবেই ক্যাটেগরাইজ করা যায়। পাকিস্তান এই ঘটনা ঘটিয়েছে নাকি অন্য কিছু, অনেক কিছুই হতে পারে। পাকিস্তানের মিলিটারির একটা অংশ এই ধরনের ঘটনা ঘটাতে পারে না, তাও হতে পারে না, এটা অসম্ভব না। কারণ দুই দেশ তাদের পরস্পর দুটো রাজ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। পাকিস্তানের বেলুচিস্তানে ভারতীয় ইন্টেলিজেন্সের সহায়তায় এবং নানান রকমভাবে সেখানে অস্থিরতা, ওখানে এরকম মানুষ হত্যা, নানান কিছু করার চেষ্টা হয় নিয়মিতভাবে। বিশেষ করে বেলুচিস্তানের উপর দিয়ে যেহেতু চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি গেছে, সেটা একটা স্ট্র্যাটেজিক টার্গেট করা সহজ হয়ে গেছে। এবং বেলুচিস্তানের উপরে দশকের পর দশক ধরে কেন্দ্রীয় পাকিস্তান সরকারের যে বঞ্চনার ইতিহাস, যেটা পূর্ব পাকিস্তানের উপরে ছিল, সেরকম একটা গ্রাউন্ড তো আছেই। আবার পাল্টা পাকিস্তান এটা করে, আবার পরস্পর এই কাজগুলো যখন করে, বিশেষ করে কাশ্মীরে এই ধরনের কোনো কাজ করার মাধ্যমে পাকিস্তান এক ধরনের জাতীয়তাবাদী মানসিকতা উস্কে দিতে পারে, ফলে সংকট আড়াল করা যায়। আবার ভারতও রেসপন্ড করে সেটা করতে পারে। সো হুয়েভার যেই করুক না কেন, ভারত যেহেতু এখন পাকিস্তানকে ব্লেম করছে, ভারতের এই ধরনের একটা অভিযান চালানোর পরিস্থিতি তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি সামরিক কোনো ব্যবস্থা নেবে? নিলে কেমন হতে পারে সেটা? আমরা প্রাথমিকভাবে যদি বলি ভারত পাকিস্তানকে একটা মানে সরাসরি যুদ্ধে জড়ানোর প্রবাবিলিটি আছে, উত্তর হচ্ছে প্রায় শূন্য। কারণ দুই দেশের হাতেই নিউক্লিয়ার ওয়েপন আছে। ওই যে বলে দুটো নিউক্লিয়ার ওয়েপনওয়ালা দেশ যদি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায়, তখন এটাকে ম্যাড বলে, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। মানে যে কোনো মুহূর্তে যদি নিউক্লিয়ার ওয়েপন ইউজ করা শুরু করে, দুই পক্ষের হাতেই যথেষ্টের বেশি নিউক্লিয়ার ওয়েপন আছে, যেটা দিয়ে তারা পরস্পরকে একেবারে ধ্বংস করে দিতে পারে। এবং তাদের হাতে যথেষ্ট কেপেবল ভেহিক্যালও আছে, যেটার মাধ্যমে তারা সেই নিউক্লিয়ার ওয়েপনকে গন্তব্যে নিয়ে যেতে পারে। ফুল ফ্লেজেড ধরে নিলাম যে নিউক্লিয়ার ওয়েপন ইউজড হলো না, কনভেনশনাল ওয়েপন যদি ইউজড হয়, সেক্ষেত্রে যদি দীর্ঘকালীন একটা যুদ্ধ হয়, ভারত সেখানে ভালো করার সম্ভাবনা বেশি আছে। গ্লোবাল ফরওয়ার্ড ইন্ডেক্স আছে, তাতে ভারতের অবস্থান এই মুহূর্তে পৃথিবীতে 4, আর পাকিস্তানের হচ্ছে 12। খুব পেছনে না পাকিস্তান, কিন্তু খুব লম্বা সময় ধরে যখন যুদ্ধ হতে থাকে, বড় অ্যাট্রিশন বলে, বসে আছে পরস্পর বিরুদ্ধে ফাইট করতে যাচ্ছে, তখন বেশি জনসংখ্যার দেশের সুবিধা অনেক বেশি হয়। কারণ তার মানুষের সাপ্লাই খুব সহজে পায়, তার ওয়ার ইন্ডাস্ট্রি অনেক বেশি ডেভেলপড থাকে, তার সাপ্লাই বেশি থাকে, সব কিছু মিলে সেরকম হতে পারে। সো এই ধরনের একটা যুদ্ধে যদি টেকনিক্যালি বলছি, নিউক্লিয়ার ওয়েপন না কনভেনশনাল ওয়েপনে যদি জড়িয়ে পড়ে, তাহলে ভারতের খুব ভালো চান্স আছে পাকিস্তানকে তারা বহু সময় পর পরাজিত করতে পারবে, যদি খুব দীর্ঘকালীন যুদ্ধ হয়। কিন্তু
যে ধরনের অভিযান ভারত চালাতে চায়, এই ধরনের অভিযানে কি ভারত আদতে কোনো সুবিধা করতে পারবে? একটা উদাহরণ আছে 2019 সালে আমাদের পুলওয়ামাতে যে হামলা হয়েছিল সোলজারদের ওপরে, সেই হামলার পর বালাকোটে, পাকিস্তানের বালাকোটে ভারত এয়ার স্ট্রাইক করেছিল। এটা নিয়ে নানান রকম ক্লেমিং, ভারত ক্লেম করেছে ওখানে জঙ্গিদের আস্তানা ছিল, সেটা তারা ধ্বংস করে দিয়ে এসছে। পাকিস্তান আবার ছবিতে ভিডিওতে দেখিয়েছিল যে কতগুলো গাছ টাছ ভেঙেছে, এবং এগুলো নিয়ে পরে রীতিমতো আপনারা ঘাটাঘাটি করলেই দেখবেন যে স্যাটেলাইট ইমেজ টিমেজ দিয়ে বোঝার চেষ্টা করা হয়েছে, তাতে ভারতের ক্লেম নিউট্রাল জায়গা থেকে দেখা হয়েছে, ভারতের ক্লেম এস্টাবলিশ করে এরকম কিছু আসলে দেখা যায়নি। সত্যি কথা বলতে ভারত আদতে সেখানে যে অনেক কিছু করতে গিয়েছিল সেটাও না, তার একটা প্রমাণ আছে। আমাদের নিশ্চয় মনে আছে একজন পাইলট, অভিনব বর্তমান এরকম নাম সম্ভবত ওনার, আমার যতদূর মনে পড়ে, তিনি তার ফাইটার ডাউন হয়েছিল, তিনি ইজেকশন সিট দিয়ে নেমে আসতে পেরেছিলেন এবং পাকিস্তানের হাতে গ্রেফতার হয়েছিলেন, এবং পাকিস্তান সরকার তার শুভেচ্ছা নিদর্শন স্বরূপ সেই পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করেছিলেন। সে ফাইটারটা ছিল MiG-21। মানে MiG-21কে ভারতেই একটা শব্দ বলা হয় ফ্লাইং কফিন, মানে ওইটাকে কোনো অ্যান্টি এয়ারক্রাফট গান বা মিসাইল দিয়ে নামাতে ওটা এমনিই নেমে যায়। সো রীতিমতো এই ফ্লাইং কফিনে চড়ে প্রাইম মিনিস্টাররা এটা সেফ আছে বোঝানোর জন্য নানান কষ্ট করার ইতিহাসও আছে। প্রশ্ন হচ্ছে ভারতের হাতে এটাই কি প্রধান ফাইটার? না, ভারতের হাতে এর চেয়ে অ্যাডভান্সড অনেক ফাইটার ছিল। রাফাল তখনও তার হাতে এসে সম্ভবত পৌঁছায়নি বা অল্প কিছু এসছে, সো ইট ওয়াজ নট অপারেশন রেডি। কিন্তু এর বাইরেও তুলনামূলক অনেক সফিস্টিকেটেড ফাইটার, MiG-21 চেয়ে অনেক সফিস্টিকেটেড। তার চেয়ে জরুরি কথা হচ্ছে তার হাতে তখন SU-30, অনেকগুলো SU-30 ছিল, যেটা মাচ মোর অ্যাডভান্সড, কিন্তু গেছে MiG-21 কেন? তার মানে আমরা এটা বুঝতে পারি যে ভারত এটা আদতে কোনো রকম কোনো সার্জিক্যাল স্ট্রাইক ফাইক না, তারা তাদের মুখ রক্ষা করার জন্য গিয়েছিল, কারণ তারা জানে তারা SU-30 নিয়ে গেলেও তাদের আসলে যে খুব ভালো সম্ভাবনা ছিল নট নেসেসারিলি। কারণটা হচ্ছে পাকিস্তানও তার ইকুইভ্যালেন্ট, পাকিস্তানের ব্যাকবোন অফ এয়ার ফোর্স যেটা, সেটা হচ্ছে F-16 লেটেস্ট একেবারে শেষ যে আপগ্রেডেশন সেগুলো পাকিস্তান পায়নি, ওটা আমেরিকা স্থগিত করে রেখেছে। আমরা নিশ্চয়ই এটা জানি যে F-16 শুনলেই এটাকে একেবারে অসাধারণ মনে করে ফেলা জরুরি না, কারণ F-16 অনেক পুরনো বিমান, কিন্তু এটার আপগ্রেডেশন হয়েছে, পাকিস্তানও আপগ্রেডেড ভার্সনস পেয়েছে, কিন্তু ফাইনালি যতটুকু হয়েছে সেটা যে একেবারে টপ নচ তা কিন্তু না। বাট স্টিল F-16কে ফেস করতে হবে SU-30কে, তখন যদি চিন্তা করি ইজি ছিল না, কোনোভাবেই ইজি ছিল না। সেয়ানে যুদ্ধ হতো, এবং তার চেয়ে জরুরি কথা এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের অনেক ভালো, ভারতেরও ভালো। সো এই দুই দেশ যদি সীমিত পর্যায়ে ফাইট করতে যায় তাহলে আসলে রেজাল্ট ভারতের পক্ষে আসবে নট নেসেসারিলি। ভারত এই ধরনের একটা সোকল সার্জিক্যাল স্ট্রাইক যদি বাংলাদেশে তাদের অ্যাডভান্স ফাইটার দিয়ে করে, আমরা ভালো মতোই ধরা খাবো। কারণ আমাদের আগে একদিন বলেছি যে MiG-21 চাইনিজ লাইসেন্স ভার্সন যেটা যে 7 দিয়ে আমরা আমাদের এয়ারফোর্সের ব্যাকবোন, MiG-29 হাতে গোনা কয়েকটা আছে, অস্ত্র কিছুই নাই। সো আমাদের সাথে তারা পারবে, কিন্তু পাকিস্তানের সাথে পারবে না। এবং ওই ওই সোকল অ্যাটাকে একটা সারপ্রাইজিং এক্সপেরিয়েন্স ভারতের আছে। ভারত তার নিজের একটা হেলিকপ্টার, মানে ম্যাসিভ যুদ্ধ না, কয়টাই বা এয়ারক্রাফট উঠছে, তাদের একটা হেলিকপ্টার তাদের এয়ার ডিফেন্স সিস্টেম গুলি করে নামিয়ে ফেলে, এবং তাতে 6 জন মারাও যায়। তাহলে যেটা বলতে চাচ্ছি, যদি একটা খুব ছোট ধরনের বর্ডার ফাইট, এবং এটা তো নিশ্চয়ই স্থল সৈন্য দিয়ে হবে না, এটা এই ধরনের ফাইটার দিয়ে হবে, 2-1টা রকেট ইউজড হতে পারে, সবগুলো ইকুয়ালি পাকিস্তানের আছে, এবং শর্ট টার্মের মধ্যে ভারত গেইন করার কিছু নেই। সুতরাং ভারত আসলে এই ধরনের একটা অভিযান সিরিয়াসলি করবে এটা মনে করার কোনো কারণ আসলে নেই। কিন্তু ওই যে বললাম, ভারতের মুখ রক্ষার প্রয়োজন আছে। আগেও যে হামলাটা হয়েছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত কোনো মিলিটারি টার্গেট, পাকিস্তানের কোনো মিলিটারি টার্গেটকে ইচ্ছে করেই টার্গেট করেনি। এটা কেন করেনি এটা বোঝার জন্য কয়েক মাস আগে আমরা যদি ফিরে যাই, আমরা দেখব ইসরায়েলের সাথে ইরানের যে সমস্যা চলছিল, বিশেষ করে সিরিয়াতে ইরানি কনসুলেটে যখন হামলা করে ইসরায়েল, এবং সেখানকার তাদের IGRC যে রিপাবলিকান গার্ড কর্পস যে আছে, তাদের যে কয়েকজন জেনারেলকে হত্যা করে, সেটা রিটালিয়েশন ইরানকে করতে হতো ইসরায়েলে হামলা করে। কিন্তু ইরান যেটা করেছিল, এরা ড্রোন পাঠিয়েছিল, তাদের হাতে ব্যালিস্টিক মিসাইল ছিল, যেটা অনেক অল্প সময়ে পৌঁছতে পারতো ইসরায়েলে, কিন্তু সেটা না করে তারা ড্রোন লঞ্চ করেছে, এবং এগুলোর টার্গেটও বেশিরভাগই এমন জায়গায় ছিল যেটা আসলে কোনো ইম্পর্টেন্ট মিলিটারি টার্গেট হতে পারে না। আসলে ইরান তাকে তার এই কাজটা করতে হতো। একই সাথে ইরান চেয়েছে ইসরায়েলের খুব মেজর ক্ষয়ক্ষতি যাতে না হয়, কারণ ইসরায়েলের খুব মেজর ক্ষয়ক্ষতি হলে ইসরায়েলকেও মারাত্মকভাবে ইরানের উপরে রিটালিয়েট করতে হতো। সো দুটো কাজ হয় আন্তর্জাতিক রাজনীতিতে, আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে মুখ রক্ষা করার ব্যাপারটা বাড়াচ্ছে। সো ভারত এই ধরনের একটা মুখ রক্ষার অ্যাটাক করার চেষ্টা করতে পারে। পাকিস্তানও পাল্টা হালকা কিছু করবে, যেমন বালাকোটের পর পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও এসে বম্বিং করে গেছে, এবং কোনো পটেনশিয়াল কোনো সিরিয়াস টার্গেটে না। সো এই ঘটনা ঘটতে পারে। এই ঘটনা যদি ঘটে তাহলে ভারতের বর্তমান সরকারের যে বিরাট শক্তিশালী ফ্যাসিস্ট যে ধরনের ন্যারেটিভ, সেগুলো তারা আবার অ্যাস্টাবলিশ করতে পারে। কিন্তু জরুরি কথা যেটা, সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে এটা করার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে এই জাতীয়তাবাদ উস্কে দেওয়ার রাজনীতি তো আছেই, আর যেটা গতকালই ভিডিওতে বলেছি, তার যে হিন্দুত্ববাদী রাজনীতি সেটা খুব
সিরিয়াসলি আবার তারা উস্কে দিতে পারে। পাকিস্তানের লোক যদি আমরা ধরে নিই তর্কের খাতিরে এসে করেছে, বা যেটা ন্যারেটিভ এখানে আছে বেছে বেছে হিন্দু হত্যা করা হচ্ছে, এবং যে গ্রুপটা এটার দায়িত্ব স্বীকার করেছে তারা একটা মুসলিম গ্রুপ, তো এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরাট সাহায্য করবে। পাকিস্তান যদি করে থাকে, পাকিস্তান মিলিটারি তাদেরও দিক থেকে এটার গেইনিং আছে, পাকিস্তানের জনগণও এগুলো পছন্দ করে। বটম লাইন হচ্ছে এই ধরনের খেলা আসলে পৃথিবীতে হয়, খেলাই বলছি, রাজনীতিতে খেলায় কিন্তু মারা যায় সাধারণ মানুষ শেষ পর্যন্ত। হিন্দু মুসলমান বিষয় না, বালুচিস্তানে মুসলিমরা মারা যায়, ভারতের অ্যাকশান এখানে যদি পাকিস্তান করেও থাকে, হিন্দু সাধারণ মানুষ মারা গেল, তারা বলি হয়। আর রাজনীতি হয় বিরাট বিরাট দেশের, আবহমানকাল থেকে হয়েছে, হয়, হবেও। আসলে এগুলো ঠেকানোর কোনো উপায় আছে এটা মনে করি না, এটা আসলে চলবেই কোনো না কোনো ফর্মে, এবং সেই পৃথিবীর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটা পর্যায় পর্যন্ত পৃথিবী যে ধরনের একটা গণতান্ত্রিক লিবারাল ডেমোক্রেসির পৃথিবী ছিল, সেটা সরে এখন রাইটিস্ট এক ধরনের সরকার সারা পৃথিবীতে আসছে। গণতন্ত্রের যে মূল সূতিকাগার ইউরোপ, আমেরিকা, এসব জায়গায়ও একই ধরনের সরকার আসছে, এবং সেসব ক্ষেত্রে আমরা এই ধরনের প্রবণতা সামনে আরও বেশি দেখব। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।